আচ্ছা, গত ক্লাসে আমাদের ধরেন আমরা ওই চেক আউট পেজের একটা স্ট্যান্ডার্ড চেক আউট পেজে মানে ইন টার্মস অফ হাইপোথিসিস পার্সপেক্টিভ বা স্ট্যান্ডার্ড এই জিনিস থাকা উচিত, কিভাবে থাকা উচিত এবং সেটা কিভাবে সিআরওতে ইফেক্ট ফেলে আমরা সেখানে একদম ডেটা ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। এইটারই আমরা আর কয়েকটা পার্ট আছে আর কি, এগুলো আমরা এই শেষ করে ফেলবো আর কি খুব শীঘ্রই। তো মানে গতানুগতিক অনেক কোর্স আছে, হ্যাঁ, সিআরওতে দেখবেন ইউটিউবে ভিডিও আছে, ইউডিউবেতে কোর্স আছে, আর অনেক ইয়ে আছে যে এলাও গেস্ট পোস্ট রাখতে হবে, কেন রাখতে হবে, কি এই জিনিসগুলো হচ্ছে এরকম নাই আর কি, হ্যাঁ। যাই হোক, নাই বলতে হচ্ছে যে বা ওইরকম থাকাই আসলে দরকার, বা এটা রাখো এটা রাখো এটা রাখো এটা রাখো, মানে 10 মিনিটে ধরেন আমার এই শীট শেষ, এই ধরনের কোর্সে আসলে করাতে হবে দিন শেষে। কি জন্য এটারে বলে, ক্রাশ 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 কোর্স মানতে হবে। যাই হোক, একটা ডাটা বলতেছে যে রিসার্চ বলতেছে 25% 25% কার্ড থেকে অ্যাবান্ডন হয় যদি কোনো ওয়েবসাইটে যখন সে চেক আউট করতে যায় তখন বলে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট, এই কথাটা যখন বলে তখন 25% কার্ড থেকে অ্যাবান্ডন হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা এই কারণে, ওই যে আমরা বলেছিলাম যে একটা ইউজারকে আমাদের ওয়েবসাইটে আনা কতটা টাফ, এরপরে সেটা কার্ড পর্যন্ত নিয়ে যাওয়া, আর কার্ড পর্যন্ত যাদেরকে আমরা নিয়ে যাই তারা আসলে মোর পটেনশিয়াল, কারণ তার একটা ন্যূনতম ইন্টারেস্ট আছে বলে সে আমার ল্যান্ডিং পেজে আসছে, তাই না? ল্যান্ডিং পেজ থেকে যখন একটু কার্ড করা, অবশ্যই তার কেনার মোটিভই ছিল। তো যখন সে ক্লিক করছে, যে মানে তাকে বলতেছে যে ভাই তুমি আগে আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, দেন হচ্ছে কিনতে হবে, এই 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 কেজে 25% কার্ড অ্যাবান্ডন হয়, মানে না কিনে তারা চলে। সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বস, প্রত্যেকটা ওয়েবসাইটের, হ্যাঁ, আপনি যখন লগ ইন করান তখন আপনি একটা লগ ইন ইউজারদের ইনফরমেশন পান, যেটা পরবর্তীতে হচ্ছে আপনি যে কোনো প্ল্যাটফর্মের রিমার্কেটিং অডিয়েন্স বানানোর জন্য খুবই ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং এর জন্য খুবই ভালো। কিন্তু ওইটা করতে যে সামটাইমস তোমার হচ্ছে 25% কার্ড অ্যাবান্ডন হয়ে যায়। এই জন্য বিশেষজ্ঞরা বলছে বা হাইপোথিসিস বা দেখা যাচ্ছে যে এলাও গেস্ট পোস্ট চেক আউটটা রাখা, যে যারা হচ্ছে যে তারা নাম ফোন নাম্বার ইমেল আইডি এগুলো একটু বিরক্ত মনে করতেছে, ঠিক আছে, তারা গেস্ট পোস্ট করে চেক আউট পেজে কিন্তু আবার ইনফরমেশন গুলো তো দিতেই হয় আর কি। কারণ নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস ইনফরমেশন তো সেখান থেকেও পাওয়া যায়। এই জন্য আর কি এলাও গেস্ট পোস্টিংটা রাখা যে কোনো ওয়েবসাইট, মানে দুইটা অপশনই রাখা, দ্যাটস ইট। আরেকটা হচ্ছে যে শিপিং এর ক্ষেত্রে তোমার এখানে একটা জিনিস ইউজাররা আসলে দেখবেন যে সব সময় পছন্দ করে যে আহ, মানে শিপিং কস্ট, তারপরে হচ্ছে যে তোমার যদি যে ট্যাক্স, তারপরে হচ্ছে তোমার এই সমস্ত ইনফরমেশন গুলো, হ্যাঁ, ভ্যাট ট্যাক্স, এই সমস্ত ইনফরমেশন গুলো একটা চেক আউট পেজে আলাদা আলাদা ভাবে ডিফাইন করে দেয়া উচিত। তার কারণ হলো যে ইউজাররা যাতে বুঝতে পারে যে তার মেইন প্রোডাক্টের দাম এত, আর তার ভ্যাট এত পড়ছে, ট্যাক্স এত পড়ছে, শিপিং এত পড়ছে। এখানেও খুব ইন্টারেস্টিং ডাটা আছে এবং এই ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট একটা চেক আউট পেজের জন্য। এখানে খুব আহ, দারুণ ডেটা আছে, সেটা হলো যে সাউন্ড কি আস্তে আসতেছে? ইয়েস আর নো? সাউন্ড কি বেশি আসতে যায়? নো।
আচ্ছা ঠিক আছে, তার মানে ইয়া ভাই, রফিক ভাই আপনার ইয়াটা দেখেন। আচ্ছা যাই হোক, তো এটা আলাদা আলাদা করে এইভাবে আলাদা আলাদা করে দেওয়া উচিত। তার মানে তোমার মেইন, তুমি 5টা প্রোডাক্ট কেন 10টা প্রোডাক্ট কেন, তার টোটাল ভ্যালুটা দাও। এই যে শিপিং কস্টে কত গেছে, ট্যাক্স ইসে কত গেছে, ডেলিভারি ফি কত, এই সমস্ত দিয়ে টোটালটা দাও। তাহলে যেটা হয়, ও হচ্ছে বুঝতে পারে বা ওর ডিসিশন নিতেও সুবিধা হয়। ও তার মানে আবার যেমন দেখবেন যে আমরা অনেক অনেক প্রোডাক্ট কিনি, যে প্রোডাক্ট গুলো হচ্ছে ধরেন যে মানে ইয়া থেকে কি বলে, আর দরকার নেই সেটিং ফিটিং করা, আহ ওই কি বলে যে কিছু প্রোডাক্ট আছে যে দেখবেন যে দাম কম, দেখবেন দারাজে অনেক প্রোডাক্ট আছে যে প্রাইস কম, কিন্তু হচ্ছে ওইটা মানে অনেক সময় হচ্ছে যে আপনার ওটা মানে শিপিং কস্ট বেশি, ঢাকা বা ঢাকার বাইরে দেখবেন শিপিং কস্ট বেশি প্রোডাক্টের দামের থেকে। তো এই ব্যাপারগুলো যখন তারা তাদের এই ক্যালকুলেটিভ করে তাদের ওই ডিসিশনটা নিতে সুবিধা হয়। আর এখানে কিছু শিপিং কস্ট, তারপরে হচ্ছে যে যদি কোনো হিডেন কস্ট কস্ট থাকে, হিডেন কস্ট বলে তো কিছু নাই, যেমন ব্যাংক ট্যাঙ্ক গুলোতে হিডেন গুলো মারে প্রথম অবস্থায় বলে না, বাট এই ধরনের ইসের ক্ষেত্রে, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে জিনিসগুলো একটু ট্রান্সপারেন্ট করা ভালো। এতে হচ্ছে যে তার ওই ডিসিশন মেক করতে সুবিধা হয়। আর শিপিং কস্টের ক্ষেত্রে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটা, সেটা হলো যে ধরো যদি মানে একটা ডাটা বলতে, সেগুলো কিন্তু হচ্ছে যে গুগল রিসার্চ বা আরো বিভিন্ন ধরনের রিসার্চ ফার্ম আছে, তাদের রিসার্চ যে 55% কার্ড অ্যাবান্ডন হয় শুধুমাত্র হাই শিপিং কস্টের কারণ। হাই শিপিং কস্টের কারণে 55% কার্ড অ্যাবান্ডন হয়, বিশাল ব্যাপার কিন্তু। তার মানে সে কিন্তু একদম মানে কার্ট আসলো, কার মানে ভিউ কার্ট থেকে চেক আউটে আসার পরে যখন দেখে তার শিপিং কস্ট এত, এই কারণে 55% কার্ড অ্যাবান্ডন হয়। আবার অনেক ডাটা বলতেছে যে 47% 47% কার্ড অ্যাবান্ডন হয়। ডাটাটা একটু লিখে রাখলে এখানে ভালো হতো। 47% একটু এদিক সেদিক হতে পারে, বুঝছেন, এই ডাটাগুলো একটু এদিক সেদিক হতে পারে, দেখে দেন। বাট 47% কার্ড অ্যাবান্ডন, আমি দেখি নেক্সট শিটে এই যে তথ্যগুলো লিখে দেবো। আর 47% কার্ড অ্যাবান্ডন হয় যখন ইউজাররা দেখে ফ্রি শিপিং নাই। তার মানে এটা কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি হতে পারে। ওই 47% মানুষকে তুমি যদি ধরে রাখতে চাও, এক নাম্বার হচ্ছে 55% কার্ড অ্যাবান্ডন হয় হাই শিপিং কস্টের কারণে। তার মানে এখান থেকে একটা একটা ইয়া করা যায়, এখান থেকে হয়তো স্ট্র্যাটেজিক্যালি এমন ভাবে করতে হবে যে ভাই তুমি প্রোডাক্টের দাম 50 টাকা বাড়ায় দাও প্রয়োজনে, কিন্তু শিপিং কস্টটা কমিয়ে রাখার চিন্তা করা। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে 47% যে ইউজার কার্ট অ্যাবান্ডন হয় যখন ইউজাররা দেখে যে ফ্রি শিপিং নেই। আবার অনেক ইউজার আছে যে তারা হচ্ছে যে সবসময় আশা করে যে যেমন ধরো যে দেখবেন যে অনেক বিজনেস আছে, তারা হচ্ছে বলে ক্লাস আজকে ইয়া পাচ্ছি না, ভাব নাই, ভাব নষ্ট হয়েছে। আচ্ছা, তারা একটা ধৈর্য ধরে। দেখবেন যে কি বলে আহ দেখবেন অনেক বিজনেস আছে যে তারা হচ্ছে যে তাদের স্ট্র্যাটেজিটা এরকম করে যে ভাই তুমি যদি এত টাকার অর্ডার করো তাহলে তোমার শিপিং ফ্রি, এটা কিন্তু একটা বলে। তো এখানেও একটা ডাটা আছে যে 58% শপার তারা হচ্ছে যে তাদের ওই যে বলছে যে $500 অর্ডার করলে বা $300 অর্ডার করলে তোমার ইয়া মানে শিপিং কস্ট ফ্রি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে 58% শপার তারা কি করে, ওই ফ্রি শিপিং কে কোয়ালিফাই করার জন্য তাদের যে প্রোডাক্ট নেওয়া দরকার না সেটাও নিয়ে ওই $300 ফিল আপ করে। সো এটাও কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি তোমার এওভিটা মানে এভারেজ অর্ডার ভ্যালু বাড়ানোর জন্য। এভারেজ অর্ডার ভ্যালু নিয়ে আমরা এর পরের ক্লাসে হয়তো আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো এবং এটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে এটা বাড়ানো যায় একটা বিজনেস সাস্টেইন করার জন্য, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো এওভিটা বাইরে যায়, মানে বিশাল ব্যাপার কিন্তু, ব্যাপারটা খেয়াল করে দেখেন।
এবং 75% কনজিউমার বা ইউজার বা কাস্টমার তারা আশা করে যে ফ্রি শিপিং দাও, যেখানে যাদের অর্ডার ভ্যালু, এটা কিন্তু ডাটা, একদম রিসার্চ ডাটা, তারা যদি $50 অর্ডার করে তাও তারা আশা করে যে ভাই 75% মানুষ বা কার্ট অ্যাবান্ডন হয় 75%, যে তারা আশা করে যে ওই ওয়েবসাইটে ফ্রি শিপিং থাক। তাহলে এই যে আমরা ডাটাগুলো আলোচনা করলাম, এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি, তার মানে এই শিপিং কস্ট বা অন্যান্য কস্টের ট্রান্সপারেন্সির একটা ব্যাপার, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি শিপিং কস্ট মানে চেক আউট পেজ করার সময় এটা আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হয়। যখন আমাদের ওই ব্র্যান্ডটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আসলে কোন অ্যাঙ্গেলে গেলে ভালো হয় সেটা আমাদের করে দেখতে হবে। এখানে এবি টেস্টিং করার দরকার আছে। তুমি এক সময় ফ্রি শিপিং দিয়ে দিতে পারো, হয়তো তোমার প্রোডাক্টের প্রাইস কিছুটা বাড়িয়ে, অথবা তুমি যেটা করতে পারো এটা দিয়ে একটা এবি টেস্ট করলেন, দেন হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন যে একটা সময় ফ্রি শিপিং দিলেন, আরেকটা সময় দিয়ে দেখতে পারেন যে ভাই তুমি যদি এত টাকার অর্ডার করো তাহলে তুমি ফ্রি শিপিং পাচ্ছ, যে এত টাকা যদি তোমার অর্ডার ভ্যালু হয় তাহলে ফ্রি শিপিং পাচ্ছ। এইটা যদি আপনি করেন দেখবেন যে দুইটার যে কোনো একটা মোটামুটি ভালো কাজ করতে পারে। যেটা ভালো কাজ করবে সেটাই রাখা ভালো। এবং আরো একটা মজার ডাটা আছে যে যে সমস্ত ব্র্যান্ড ফ্রি শিপিং দেয়, এদের এদের যে কাস্টমার, তাদের 61% কাস্টমারদের ওই পুনরায় ওই ওয়েবসাইট থেকে মানে রিপিট কাস্টমার হওয়ার সম্ভাবনা থাকে। 61% কাস্টমার তারা রিপিটেড হতে পারে যদি ফ্রি শিপিং দেওয়া হয়। সো এখানে আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু হলো যে ভাই দুইটা দুইটা অপশন নিয়ে এখানে আমাদের কাজ করার আছে। একবার হয়তো আমরা একটা কাজ করতে পারি যে ভাই প্রোডাক্টের ভ্যালু কিছুটা বাড়িয়ে দিয়ে ফ্রি শিপিং করে ফেলা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ডাটা অ্যানালিসিসের একটা ব্যাপার আছে যে তোমার এভারেজ অর্ডার ভ্যালু কত। তো আপনি দেখলেন, আমরা এটা পরবর্তীতে অ্যানালিসিস করবো জিএফ করে, যে আপনি দেখলেন যে ওই বিজনেসের এভারেজ অর্ডার ভ্যালু $150, আপনি ধরে নিলেন। তাহলে খুব খেয়াল করে দেখেন, তার মানে কি আপনার ওয়েবসাইটে যদি মাসে 5,000 সেল হয়, 5,000 অর্ডার হয়, তার মানে 5,000 অর্ডারের অন এভারেজ অর্ডার ভ্যালু $150। খুব ভালো কথা, $150 করে। এখন আপনি কি করলেন, এখানে একটা স্ট্র্যাটেজি করলেন যে ভাই তখন তোমার শিপিং ছিল, ধরো মানে শিপিং কস্ট একটা আছে, মানে বাই ডিফল্ট আপনার একটা শিপিং কস্ট আছে, এবং আপনি মোটামুটি 3-4-5 মাস আপনার অ্যাডভার্টাইজিং চলতেছে, আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে, এবং আপনি ওখানে দেখলেন যে ভাই মোটামুটি এভারেজ অর্ডার ভ্যালু $150। আপনি কি করলেন যে ভাই যদি $250 বা $200, ধরেন $200, খুব খেয়াল করে দেখেন, আপনি হচ্ছে $150 আপনার এভারেজ অর্ডার ভ্যালু, আপনার মাসে কয়টা অর্ডার হয়? 5,000 অর্ডার হয়। তাহলে হচ্ছে যে আপনি 7,50,000-এর রেভিনিউ জেনারেট করেন। খুব ভালো কথা। এবং সেখানে আপনার হচ্ছে ধরেন শিপিং টিপিং যেরকম ছিল এরকম। আপনি কি করলেন, আপনি হচ্ছে যে একবার করে দেখলেন যে ভাই ফ্রি শিপিং করে দেন। সেই ক্ষেত্রে আপনার 5,000 অর্ডার থেকে 5,500 বা 5,300 অর্ডার হয় কিনা, ফ্রি শপিং এর কারণে তোমার কনভার্সন রেট বাড়ে কি, এটা একটা ডাটা অ্যানালাইসিস। আরেকটা ডাটা অ্যানালাইসিস করতে পারে, যদি হয় ফ্রি শিপিং করার কারণে যদি হয়, তাহলে আপনার এটা রেভিনিউ বেড়ে গেল। আরেকটা ইয়া করতে পারেন যে এভারেজ অর্ডার ভ্যালু 150, আপনি এখানে বলে দিলেন যে ভাই তখন কিন্তু এভারেজ অর্ডার ভ্যালু যখন 150, তখন তোমার শিপিং কস্ট আছে, আপনি যেটাই নেন, $10 নেন, $5 নেন, কোনো সমস্যা নেই। যখন আপনি হচ্ছে যে ইয়া দিলেন, এটারে কি বলে, যে কেউ হচ্ছে যে $200, কেউ যদি $200 অর্ডার করে তাহলে ফ্রি শিপিং দিয়ে দিবে। খুব খেয়াল করে দেখেন, তাহলে 150, কেউ যদি হচ্ছে যে, তার মানে কিন্তু আপনার পার অর্ডারে ফ্রি শিপিং দেওয়ার কারণে
হয়তো আপনার নাম্বার অফ কোয়ান্টিটি কনভার্সন না বাড়লো, কিন্তু আপনার রেভিনিউ বেড়ে যেতে পারে, তাই না? তখন ছিল কত, 150 টাকা। তো আপনি কি করলেন, যে বললেন যে ভাই আমার যদি তুমি যদি $200, তোমার অর্ডার ভ্যালু যদি $200 হয়, তাহলে হচ্ছে তোমার শিপিং কস্ট ফ্রি। ফাইন। এখন শিপিং কস্ট ফ্রি হওয়ার কারণে তখন 200 গুণিত 5 হয়ে গেল, তাই না? 5,000 হয়ে গেল। তখন তোমার হচ্ছে $10,000 রেভিনিউ জেনারেট করবে। তার মানে হচ্ছে আগে ছিল 7,500, $2,500 রেভিনিউ হয়ে গেল। যদি তোমার নাম্বার অফ কোয়ান্টিটি মানে নাম্বার অফ কনভার্সন কোয়ান্টিটি যদি নাও বাড়ে, কিন্তু তোমার রেভিনিউ বেড়ে। তার মানে হচ্ছে আমাদের দুই ধরনের স্ট্র্যাটেজি আমরা এখানে করি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা দুই ধরনের স্ট্র্যাটেজি এখানে করতে পারি। এক নাম্বার হচ্ছে যে ট্রান্সপারেন্ট গুলো তো অবশ্যই করে দিবেন কোথায় কোথায় ফ্রি শিপিং করতে পারেন, অ্যাজ ওয়েল এজ একটা অর্ডারের ভ্যালু দিয়ে দিতে পারেন, যেখানে হচ্ছে যে আপনি শিপিং কস্ট একটা হচ্ছে ফ্রি শিপিং করে দিতে পারেন, একটা হলো যে এত অর্ডার করলে তোমার মানে শিপিং কস্ট ফ্রি। এই ক্ষেত্রে আপনার এওভি বেড়ে যেতে পারে এবং নাম্বার অফ ইয়েও বেড়ে যেতে পারে, মানে এওভি বেড়ে যেতে পারে এবং নাম্বার অফ কনভার্সনও বেড়ে যেতে পারে। আর ফ্রি শিপিং দিলে নাম্বার অফ কনভার্সনও বেড়ে যেতে পারে। এখন আপনাকে দেখতে হবে এখানে যদি নাম্বার অফ কনভার্সন বেড়ে দেয়, তাহলে তোমার কত ইয়া হলো, নাম্বার অফ কনভার্সন বেড়ে গেলে তুমি কত টাকা রেভিনিউ জেনারেট করলে, আর এত ডলারের অর্ডার করলে তুমি হচ্ছে ফ্রি শিপিং পাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার নাম্বার অফ অর্ডার অ্যাজ ওয়েল এস তুমি কত টাকা রেভিনিউ জেনারেট, তাই না? যখন আপনি দেখলেন, যেমন ধরেন আমার আমার কি রেভিনিউ জেনারেট করা বেশি জরুরি নাকি নাম্বার অফ কনভার্সন করা বেশি জরুরি? 100% রেভিনিউ জেনারেট করা আমার বেশি জরুরি, তাই না? ধরেন আপনার আগে 10টা অর্ডার হতো, সেখানে আপনি $5,000 আর্নিং, এখন আপনার 6টা অর্ডারে $5,000 রেভিনিউ জেনারেট, তাহলে আমি $5 দিকেই নিব, তাই না ব্যাপারটা? কারণ দিন শেষে আমার রেভিনিউ জেনারেট করতে হবে। সো এই দুই স্ট্র্যাটেজি করার পরে আপনি যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ 2 to 3 উইক চালানোর পরে যখন আপনি এটা ডেটা অ্যানালাইসিস করে দেখবেন যে কোনটা ফ্রুটফুল ফর ইওর বিজনেস, তখন আপনার ওইটাতে কন্টিনিউ করা ভালো। এখন আপনি বলতে পারেন যে ভাই কোনটা করা স্ট্যান্ডার্ড, ওইটাই স্ট্যান্ডার্ড, কোনটা আপনার কাজে লাগবে এটা আপনি জানেন না, এটা আপনাকে করেই দেখতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, এই কথাগুলোই বলা হয়েছে আর কি। মানে আমরা ধরো যে এই 9, 10, 11 নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ডেলিভারি অপশন, দেখবেন যে দুই ধরনের কাস্টমার আছে। কিছু কিছু কাস্টমার ধরো তার ওই প্রোডাক্টটা খুব আর্জেন্ট লাগবে, কিছু প্রোডাক্ট আছে, কিছু কাস্টমার থাকবে যাদের হচ্ছে তোমার আহ ঠিক আছে আমি অর্ডার করলাম 3, 4, 5 দিন 7 দিনের মধ্যে আসলেই হবে। তো এই জন্য হচ্ছে আহ বাংলাদেশে অবশ্য ডিফারেন্ট থিং। হম আচ্ছা, এটা এখানে রাখছি, সমস্যা নেই। এখানে একটা ইমেজ দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, একটা ডিফারেন্ট থিং বা অন্যান্য জায়গা দেখবেন স্ট্যান্ডার্ড ডেলিভারি আছে, তারপরে হচ্ছে যে কুইক ডেলিভারি, এরকম একটা নাম আছে কি যেন আর কি। যাই হোক আর কি। তো এখানে একটা ডেটা আছে এরকম যে 24% তোমার কার্ট অ্যাবান্ডন হয় স্লো ডেলিভারির কারণে। তো এই জন্য হাইপোথিসিস ভাবেই ধরো এই কথাগুলো বলা, এটা আসলে চেক করে দেখতে হবে আপনার বিজনেসের জন্য। ধরেন প্রোডাক্ট ভেদে কিছু প্রোডাক্ট আছে ভাই, ধরেন আপনি একটা বাচ্চার গুঁড়া দুধ অর্ডার, তো ওই বেটা আসলে তার বাচ্চার দুধ ফুরাই গেছে বলেই আপনার কাছে আর্জেন্ট, সে কুইক ডেলিভারি চাবে এটাই সব। কিন্তু ভাই আপনি একটা শার্ট অর্ডার দিচ্ছেন, ভাই 2 দিন পরে আসলে শার্ট 2 দিন পরে পরবেন, অসুবিধা আছে? কোনো সমস্যা নেই। তো এরকম ইন্ডাস্ট্রি ভেদে, প্রোডাক্টের টাইপ ভেদে ডেলিভারি একটা ব্যাপার। তো যখন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের এই ধরনের বিষয়গুলো মানে এই অ্যাঙ্গেল গুলো চিন্তা করে দেন হচ্ছে যে ডেলিভারি অপশন গুলো রাখা, যে আহ ধরেন আপনি 3 to 5 ডেজ ডেলিভারি রাখ, 7 to 10 ডেজ ডেলিভারি রাখলেন, তো তখন হচ্ছে যে অনেকগুলো ডেলিভারি অপশন রাখা, যে ভাই আমার স্ট্যান্ডার্ড ডেলিভারি এত, কুইক ডেলিভারি বা এর একটা নাম আছে সুন্দর ভুলে গেলাম, এরকম এই ডেলিভারি এত। তখন হচ্ছে যে
হয়তো এই ক্ষেত্রে আবার একটু ইয়া করে যে এখানে আপনি করতে পারেন যে ভাই কুইক ডেলিভারি হলে আমার একটু ডেলিভারি চার্জ এত, হ্যাঁ, এছাড়া এখানেও কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি। আর তুমি যদি অ্যাজ ইউজুয়াল ডেলিভারি নাও তাহলে তুমি ফ্রি শিপিং পাচ্ছ, তোমার ডেলিভারি কস্ট নাই। সো এই সমস্ত ক্ষেত্রেও মানুষের সাইকোলজিক্যালি যখন হিট করে এক্সপ্রেস ডেলিভারি, রাইট, এক্সপ্রেস ডেলিভারি, তো এই সমস্ত ক্ষেত্রেও তোমার ইয়া হয় আর কি, মানে মানুষের সাইকোলজিক্যালি হিট করে। বাট সাধারণত তখন হচ্ছে যার একটা ডিসিশন নিতেও সুবিধা হয়। ডিসিশন নিতে কি সুবিধা হয়, ও ঠিক আছে, তার মানে হচ্ছে যদি আমি একটু 2 দিন পরে নিই আমার অসুবিধা নেই, ফ্রি শিপিংটা পাচ্ছি, অর্ডারটা কিন্তু হয়ে যায়। কিন্তু তুমি যদি একবারই লেখো যে ভাই আমার অর্ডার পেতে তোমার 15 দিন লাগবে, ওদের লাগে না, 5 ডেজ লাগবে, 7 ডেজ লাগবে, 10 ডেজ লাগবে, তখন কিন্তু হচ্ছে ওই জিনিসটা চলে যায়। কিন্তু আমরা যদি স্ট্যান্ডার্ড ডেলিভারিতে রাখলাম এরকম, এক্সপ্রেস ডেলিভারিতে আমরা একটু কমালাম, তখন হচ্ছে যে কি হয় যে আহ, ও তখন ডিসিশন মেক করতে পারে, ও ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ইয়া করি, আমার একটু ডেলিভারি কস্ট একটু লাগলেও আমি এটা করে ফেলি, তখন অপশন থাকে। আর যদি এটা না থাকে তখন হচ্ছে যে ওই 20% কাট অ্যামাউন্ট হওয়া সম্ভব, যে ভাই স্লো ডেলিভারি কারণে 24% ইয়া। কিন্তু এখানে একটা অপশন দিয়ে রাখলেন আপনি, এই জন্য ভেরিয়াস ডেলিভারি অপশন রাখা, ঠিক আছে, দ্যাটস ইট। আর তেমন কিছু নাই। আর একটা হচ্ছে যে এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসলে আমাদের সামনের দিকে রাখাই দরকার ছিল, যে ওই যখন যে রিডিউস ফর্ম ফিল আপ টিল আপ হয় আর ফর্ম টর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে ইয়া হয়, ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ইনফরমেশন দেওয়ার সময় হতে পারে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় হতে পারে। তখন হচ্ছে যে ওই যে ওয়ার্নিং মেসেজ গুলো, এগুলো একটু ক্লিয়ারলি দিয়ে দেওয়া ভালো, যাতে ইউজার গাইডেড হয় যে ও, তার মানে তার এইখানে ভুল হয়েছে, এবং সে যাতে ইনস্ট্যান্ট ইয়ে করতে পারে। এবং এই ধরনের মেসেজ গুলো একটু রেড কালারে দেয়াই ভালো, ওয়ার্নিং, রেড বা ইয়েলো কালার, বাট এখানে রেড কালার হিসেবে বেশি মানে ইউএক্স ইউআই ডিজাইনার রেড কালারটাই ব্যবহার করে, যে ভাই রেড সিগন্যাল, তুমি হচ্ছে ইনফরমেশন গুলো ভুল দিয়েছো। সো এইটাও যখন ডেভেলপারের সাথে কাজ করা হয়, এটাও একটু চেকিং এর বিষয়, যে স্বাভাবিকভাবে কেউ ভুল করতেই পারে, বা এটা আমরা একটু আমরা এরপরে ক্লাসে হয়তো দেখবো যে ওই ভুলগুলো করলে আসলে সে কি পরিমাণ কনফিউশন এন্ড ফ্রিকশনের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই ইয়াগুলো খুব ক্লিয়ার মেসেজটা দিয়ে দেয়া, একটু রেড মার্ক করে আর কি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট থিং শেয়ারের জন্য আর কি, না হলে সে এখান থেকে বাউন্স ব্যাক করবে বস, বুঝতে পারছেন, এখান থেকে সে বাউন্স ব্যাক করার পসিবিলিটি থাকে আর কি। আচ্ছা, আর হলো অনেক প্রোডাক্টের ক্ষেত্রে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়া থাকে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনার এই যে যেমন এইটা ইয়া আছে, হ্যাঁ, তো এখানে হচ্ছে যে 25% 26% যে ডিসকাউন্টটা পাচ্ছে, যদি আপনি একবারে অর্ডার করতে গেলে অটো যদি বাদ দেয় সেটা তো গেল, আর যদি কুপন টুপন ইউজ করেন তাহলে এখানে ইউজ করতে পারেন, হ্যাঁ, বা যখন হচ্ছে যে সে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, কুপন কোডটা সামনের দিকে রাখা ভালো, হ্যাঁ, যেমন ও এটা মানে মনে হয় কোনো কুপন ব্যবহার করতে হয় না। আচ্ছা, আমি জানি না আর কি, দেখতে হবে, দেখি ওদের এখানে কুপন ব্যবহার করার সুযোগ আছে কিনা। বাই ডিফল্টই মনে হয় কুপন ব্যবহার করার সুযোগ নাই, ওরা বাই ডিফল্টই হচ্ছে ইয়া দেয়। আর যদি কুপন আপনি ব্যবহার করে থাকে, দুইটাই করতে পারেন, যেমন ও 5% ডিসকাউন্ট ক্যাশব্যাক দেয়, সেটা তো ক্যাশব্যাক দিচ্ছে, এবং প্রোডাক্টের ক্ষেত্রে যে ইয়াটা দিচ্ছে এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে আর। বাট এই প্রোডাক্ট গুলো কিনতে তোমার যে 26% ডিসকাউন্ট, এই প্রোডাক্ট গুলো যদি 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 আপনি কুপন কোড গুলো ব্যবহার করেন, তাহলে একদম চেক আউট পেজের তাকে একটা পপ আপ আকারেও দেওয়া যেতে পারে। এটা যে দেয়া বাধ্যতামূলক বিষয়টা এরকম না, হয়তো এইটা আমরা পরবর্তীতে দেখতে হয় আর কি, মানে যখন আমরা ওই যে হিটম্যাপ অ্যানালাইসিস টাইসিস গুলো করবো বা ভিডিও টিডিও গুলো অ্যানালাইসিস করবো দেখবো, তখন আসলে আমরা দেখবো যে ইউজারটা ওই এখানে অবশ্য দেখতে পারবো না, সবকিছু দেখা যায়ও না, বাট আমরা যখন ওইটা জেনেরিকটা দেখলে তো আপনি বুঝতে পারবেন যে কি করা উচিত। ধরেন আপনার কুপন কোড আছে, কুপন কোড দিতে যে সে কোনো প্রকার কনফিউজড হচ্ছে কিনা, তার কোনো ফ্রিকশন হচ্ছে কিনা, এইটা আমাদের বুঝতে হবে ওই ভিডিও দেখে। তো এই ক্ষেত্রে হাইপোথেটিক্যালি বলা হচ্ছে যে ভাই এই জিনিসগুলো তুমি যেমন ল্যান্ডিং পেজের এখানেও দিয়ে দিতে পারো তোমার কোডটা, এজ ওয়েল এজ যখন সে অর্ডার করতে যাচ্ছে তখন একটা পপ আপ পর্যায়ে দেয়া যে ভাই এই হলো কুপন কোড, এবং সেটা যেন খুব ইজিলি ব্যবহার করতে, ধরো একটা কপিতে ক্লিক করলো
আর অটোমেটিক্যালি সেই কুপন মানে ল্যান্ডিং পেজ আসলো, ওর উপরে ক্লিক করলাম, কপি হয়ে গেল, এখানে মাইরে দিলাম, কাহিনী শেষ। এইভাবে আর কথা বোঝা গেছে? তো এইভাবে একটু ইজি করা, যাতে তার হচ্ছে যে ওই কুপন কোড, ঠিক আছে ভাই কুপন কোড এত ছিল, প্রথমে খাতায় লিখে দিল WC325, এইভাবে যেন করতে না হয়, ইজিলি যাতে ইউজ করতে পারে, এই ফ্যাসিলিটেটটা করা ইউজারদের। এরপরেও মানুষের অনেক কনফিউশন ফ্রিকশন থাকতে পারে, সেই জন্য ভাই এরকম একটা লাইভ সেটের ব্যবস্থা করা দরকার। এরকম একটা লাইভ সেট থাকা উচিত, যাতে হচ্ছে এরপরেও যদি কোনো কথা থাকে যাতে সে ইনস্ট্যান্ট রিপ্লাইটা পায়। আর কথা বোঝা গেছে? এই আর কি, এই হলো মোটামুটি চেক আউট পেজ নিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা। এখন আপনি আমাকে বলেন, এই যে আমরা সিআরওতে কাস্টমারের এক্সপেরিয়েন্সের জন্য আমরা অনেক কথা আলোচনা করেছি, এখানে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি কনফিউশন অ্যান্ড ফ্রিকশন। ফ্রিকশন মানে কি আর কনফিউশন, বলেন দেখি একজন। ফ্রিকশন মানে কি আর কনফিউশন মানে কি? নূরে আলম ভাই বলেন, ফ্রিকশন মানে কি আর কনফিউশন মানে কি? সিআরওতে দুইটা ওয়ার্ড ভেরি পপুলার, সেটা হলো ইউজারকে কোনোভাবে ফ্রিকশনে ফেলা যাবে না, কনফিউশনে ফেলা যাবে না, যাতে সে স্মুথলি করে ফেলতে পারে আপনার যে আলটিমেট গোল, সেটা যেন অ্যাচিভ হয়, ইউজাররা সহজেই করে ফেলতে পারে। এই জন্য ফ্রিকশন এবং কনফিউশন করা যাবে না ওয়েবসাইট এন্ডে। এইটা এখন ফ্রিকশন ওখানে, কনফিউশন আছে। এটা এতদিন আমরা পড়ালেখা করলাম কি নিয়ে জানেন? এতদিন আমরা পড়ালেখা করলাম হাইপোথিসিস পর্যায়ে এবং ওয়েবসাইট এন্ডে আমাদের কি কি করা উচিত। এইবার এর পরবর্তীতে আমরা দেখব যে এটা হচ্ছে হাইপোথিসিস। এরপর আমরা দেখব যে ওয়েবসাইট এন্ডে বা আমাদের যে যে করা উচিত, এইবার আমাদের এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার পরে দেখব যে আদৌ সেটা ঠিকঠাক কাজ করছে না করছে না। এই ক্ষেত্রে নাকি কোনো জায়গায় কনফিউশন হচ্ছে ইউজারদের, নাকি কোনো সময় ফ্রিকশন হচ্ছে। এবার হচ্ছে আমরা রিয়েল লাইফ ডাটা দিয়ে অ্যানালাইসিস করব পরবর্তী ক্লাসগুলো। আমি একটু বলে দিই, কনফিউশন মানে হলো যে কনফিউশন মানে হলো ইউজারদেরকে, যেমন এই যে আমি যদি রেড সিগন্যালটা না দিই, ধরো আমি এই ইয়াটা দিলাম, আমি যদি হচ্ছে যে এই এই ওয়ার্নিংটা যদি না দিই, তাহলে ও একটা কনফিউশনে পড়ে যাবে যে এরপরে আমি কি করব, তাহলে এইটার নাম হচ্ছে কনফিউশন। ইউজাররা কনফিউজড হয়ে যায়, এরপরে আমি কি করব। যখন বলতেছেন যে ভাই তোমার ভুল হয়েছে, এন্টার ইউর ক্রেডিট কার্ড, তখন বললো ও তার মানে আমার ইয়ার, ঠিক আছে। আর ফ্রিকশন মানে হলো তোমার ওয়েবসাইটে তোমার আলটিমেট গোল যা, মানে একটা পারচেস করাতে হলে কি হয়, সে প্রথমে একটা ল্যান্ডিং পেজে আসে, ল্যান্ডিং পেজ থেকে সে প্রোডাক্ট পেজ আসে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, পারচেস করে। এই জিনিসটা কত কমফোর্টলি সে করতে পারতেছে, কত ইজিলি সে করতে পারতেছে, এইটার নাম হচ্ছে ফ্রিকশন। যদি সে ইজিলি না করতে পারে তার মানে ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে। আর যদি ইজিলি করে ফেলতে পারে তার মানে কোনো ফ্রিকশন। এইটাই কিন্তু ওয়েবসাইট এন্ডে সিআরওর মূল দুইটা কথা। এই দুইটা করার জন্যই আমরা এত বকবক করলাম, যাতে সে কোনো প্রকার কনফিউজড না হয়, কোনো প্রকার ফ্রিকশনে না পড়ে একটা ইউজার, তাহলেই তোমার কনভার্সন রেট বাড়বে। কথা কি বোঝা গেছে না যায় নাই? বস বোঝা গেছে, একটা প্রশ্ন ছিল বস। করেন জি ভাই, বুঝতে পারছি। করেন। বস ওই যে আপনার বলেন যে শিপিং কস্ট যদি বেশি হয় তাহলে বাউন্স রেট বেড়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের এন্ডে কি কিছু করার আছে? আমরা আসলে কোনো বোঝার উপায় আছে কিনা? এটা ক্লায়েন্ট বুঝবে যে শিপিং কস্ট বেশি না কম, আমাদের কি কোনো বোঝার উপায় আছে? সিআরওর পার্সপেক্টিভ থেকে আমরা অ্যানালাইসিস অবশ্যই কিভাবে করবো? অবশ্যই বোঝার ব্যাপার আছে। আপনি যখন দেখবেন যে আপনার ইউজারটা কোন জায়গা থেকে বাউন্স হচ্ছে, ঠিক আছে, এটা অবশ্যই বোঝার ব্যাপার আছে। একটু এই পরের ক্লাসগুলোতে আমরা এটা বুঝতে পারবো খাতা কলম। তখন আপনাকে যেটা করতে হবে,
ওই তখনই ক্লায়েন্টকে ওই সাজেশনটা দিতে হবে যে ভাই তুমি এইভাবে করতে পারো কিনা। আমি আশা করবো আপনারা একটা চেক লিস্ট তৈরি করে ফেলবেন জি, সালাম আলাইকুম স্যার। গুগল শিটে। সালাম আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন গুগল ছিল। শিটে একটা চেক লিস্ট তৈরি করে ফেলবেন। মানে আমি যেমন হচ্ছে পড়ানোর খাতিরে আপনারা একটা বানান, আমি যেমন পড়ানোর খাতিরে এই জিনিসগুলো দিছি না, মানে উদাহরণ টুদাহরণ দিয়ে দেয়া, এটাই কিন্তু চেক লিস্ট, তাই না? এবং এটাও চেক লিস্ট আর কি, কিন্তু এটা হচ্ছে যে আপনাকে যখন রিপোর্ট করতে হবে তখন আসলে এক্সেল শিটে রিপোর্ট করলে অনেক বড় হয়ে যায় বা ডানে বামে ঘোরানো একটু প্রবলেম হবে আর। বাট আপনি যদি হচ্ছে এই শিটে, তখন দেখা যাচ্ছে আমি যেমন এই ইমেজটা দিচ্ছি আপনি ইমেজটা ব্যবহার করবেন না, তো এটা দিচ্ছে কি দিচ্ছে না। যদি না দেয় তাহলে আপনি এখানে একটা স্ক্রিনশট নেন, দেন এবং কি হওয়া উচিত সেটা একটু বলে দেন আর, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আর। হ্যাঁ, কি জন্য বলতে চাচ্ছেন? সালাম আলাইকুম। স্যার একটা প্রশ্ন করবো, টপিকটা খুব রিলেভেন্ট না হলেও এই সিআর এর সাথে যায় আর কি। কোনটা? স্যার ধরেন ধরা যে আমি আর একদিন দেখতে পাইলাম যে একই প্রোডাক্ট তার অনেকগুলো পোস্ট আছে এবং ভিন্ন ভিন্ন দামে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো ক্লায়েন্টের জন্য? জানি না কি করবেন আসলে, আমি জানি না ভিন্ন ভিন্ন দামে আছে কিভাবে করবেন, কিভাবে বলবো একই বলেন? প্রোডাক্ট আমি কিভাবে এখন বলবো বলেন? ক্লায়েন্ট একই প্রোডাক্ট 10টা দামে আছে, আমি কিভাবে বলবো? মানে এটা কি সাইডের জন্য বা ভালো এখানে হবে? আপনার প্রশ্নটা কি, এখানে আপনার প্রশ্নটা কি বলেন তো? ক্লায়েন্ট কনফিউজ হয়ে যেতে পারে, তাই কথা না? শোনা যাচ্ছে না। কেন কনফিউজড হবে ক্লায়েন্ট ভাই? কনফিউজ হতে পারে। কেন কনফিউজড হবে? একটা মাল বিক্রি করতেছে অ্যাপেক্স, একটা মাল বিক্রি করতেছে একই প্রোডাক্ট, একটা মাল বিক্রি করতেছে বাটা, একটা মাল বিক্রি করতেছে লোটো, তোমার ক্লায়েন্ট কনফিউজড হবে কেন? না না স্যার, একই যদি ব্র্যান্ডের একই একই কোয়ালিটি। প্রোডাক্টের একই জুতা 3 দামে বিক্রি হয় তখন কনফিউজড হবে। না, উনি ওটাই বলছে, একই প্রোডাক্ট 3 দামে বিক্রি হয়। আহা, এটাই একই বলছি প্রোডাক্ট স্যার। যদি একই কোম্পানির কিনা, জি, একই কোম্পানি, একই ভেলোরের কখনোই বা না। একই দারাজে কখনোই ব্র্যান্ডের। না, দারাজে এরকম নাই। দারাজে দেখবেন যে একই প্রোডাক্ট ডিফারেন্ট মার্চেন্ট সেল করে। না স্যার, আমি দেখেন এগুলো তো। খেয়াল করছি, এগুলো সব হ্যাঁ খেয়াল দেখান করে দেখান প্রশ্ন ভাই, করছি। দেখান দেখান দেখান, স্ক্রিন শেয়ার দেন, দেখান আচ্ছা দেখান। স্যার, এই মুহূর্তে তো আমার নাই, আমি এটা বের করে আমি আপনাকে কালকে অবশ্যই নেক্সট ক্লাসে আমি দিব স্যার। ঠিক আছে। জি একই প্রোডাক্টে যদি একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট যদি একই মার্চেন্ট ডিফারেন্ট দামে বিক্রি করে তাহলে নিশ্চয়ই ওখানে তার কোনো কারণ থাকবে। আর যদি হ্যাঁ, একই এরকম যদি প্রোডাক্ট হয় তাহলে তো ডিফারেন্ট মার্চেন্ট ডিফারেন্ট দামে বিক্রি করে, এখানে কোনো কনফিউশনের কিছু নেই। না, সেটা তো ঠিক আছে স্যার। যদি এরকম হয় তাহলে কি আমি ক্লায়েন্টকে নোট দেবো যে তুমি মানে এই যে এরকম মানে রিমুভ করো? প্র্যাকটিক্যালি এরকম কি হওয়া উচিত? না এরকম না, কি পসিবল হয়? না। না, উচিত। একই মার্চেন্টে সেম প্রোডাক্ট হ্যাঁ ডিফারেন্ট প্রাইসে হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা শুধু কি ইউজ আর প্র্যাকটিক্যালি হয় কিনা? নিউর ক্ষেত্রে হয় আর কি স্যার। ইউজ এটা আর ক্ষেত্রে নিউ। প্রোডাক্টগুলো না, পুঙ্খানুপুঙ্খভাবে সেম প্রোডাক্ট ডিফারেন্ট মার্চেন্ট হলে ঠিক আছে, বাট সেম প্রোডাক্ট মানে আমি এটা খুব ভালোভাবে কি করছি, এই চেক ভাই করছি, কোনো দেখা সমস্যা গেছে না, যে আমাদের স্ক্রিনশট দেন, দেখান, ওখানে তার কারণ বলা আছে। আপনি স্ক্রিনশট দিয়ে দেখান কেন এটার দাম কম, কেন এটার দাম বেশি, সেম পার্সেন্ট এটা বিক্রি করতে গিয়ে অবশ্যই তার বলা আছে ওটা যে এই কারণে দাম এরিয়া, এখানে কনফিউশন আচ্ছা আমি কিছুই নেক্সট নেই। ক্লাসে দিব স্যার, আমি খুঁজে বের করছি, নেক্সট ক্লাসে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। বস, আর একটা ইস্যু হচ্ছে যে আমাদের যে চেক আউট করার সময় আমাদের আমরা যে ওই আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে বিষয়টা, এটা আমরা যদি চেক আউট করার পরে একটা পপ আপ মেসেজ আকারেও তো আমরা দেখাতে পারি যে আমরা তখন অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য, সেটাও তো করতে পারি মনে হয়। সবকিছু করতে পারেন আপনি, কোনটা কাস্টমার খায় সেটা সিআরওর কাজ, ওইটা খুঁজে বের করে এবং সেটা ইমপ্লিমেন্ট করে। বুঝতে বস ওই যে পারছেন? গতকালকে যে স্কিন কেয়ারে যখন দেখাছিলেন গতকাল, ওখানে কিন্তু ওই যে 100 টাকার একটা অফার ছিল, যে লগ ইন যদি আগে করে নাও তাহলে 100 টাকা একটা অফার দিবে। এটা তো কাজে এক্স্যাক্টলি। লাগানো যেতে জি পারে। জি, হ্যাঁ ও অনেকে কিন্তু করছে। হ্যাঁ ও দেখেন, ও কিন্তু ওই যে ওই কাজটা করছে 100 টাকার জন্য আপনার ওইটা করাই দিচ্ছে। সো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। ডাটাটা নিয়ে নিচ্ছে আর কি। হুম। ঠিক আছে। সেই ক্ষেত্রে 25% অ্যামাউন্ট থেকে বাঁচে। অনেকে অ্যাপস ডাউনলোড করলে 5% ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ প্রোডাক্টের এরকম উপর। দেয়। হুম হুম হুম। হ্যাঁ ওইরকম দেয়। আপনি একটা সিম্পল হিসাব দেখেন, আপনাকে একটা সিম্পল হিসাব বলি।
দেখেন কত দারুণ ওরা থিঙ্কিং করে, গুগলের থিঙ্কিংটা দেখ। আমরা একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, আমরা এই অ্যাডটা দেখতেছি, তাই না বস? মানে আজ থেকে 6 মাস আগে বা তার থেকে একটু বেশি হতে পারে, কম বেশি, আমরা কি এই স্পন্সর্ড লেখাটা দেখতাম? দেখতাম। এখানে আমরা অ্যাড লেখা দেখতাম। আমরা কি এখানে ব্র্যান্ড এর এই লোগোটা দেখতাম? দেখতাম না। আমরা কি এখানে ব্র্যান্ডের ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখতাম? দেখতাম নাকি? আচ্ছা, গুগল কি করলো? গুগলের দুইটা কারণ। গুগলের প্রবলেম হলো, ও হচ্ছে যে ব্র্যান্ডটা ভেরিফাই করবে, এটা হচ্ছে গুগলের মেন উদ্দেশ্য। কারণ কি, ওই যে থ্রেশহোল্ড বেচারারা আছে না, এভাবে গুগলের প্রচুর রেভিনিউ মিস হয়, এবং চোর বাটপার এইগুলো করে। আর কি করে, যে ধরেন আপনি একটা গুগল অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতেছেন, মোটামুটি নিয়মিত টাকা পয়সা দেন, প্রথমে আপনার $50, $100, $150, $200, $250, $1000 পর্যন্ত ওরা আপনাকে ক্রেডিট দেয়। মানুষ কি করে, যেই আপনাকে ধরেন $1000 পর্যন্ত ক্রেডিট দিল, ও কি করে, $1000 অ্যাড রান করে ফেলে 1 মাসে, তারপর আস্তে করে ক্রেডিট কার্ডটা ব্যাংকে ফোন দিয়ে ব্লক করে দেয়। তাহলে গুগল যখন পরবর্তীতে টাকা কাটতে আসে, দেখে ওর ক্রেডিট কার্ড ব্লক, তখন কিন্তু আপনি $1000 অ্যাড চালায় নিলেন, কিন্তু আপনি গুগলকে টাকা দিলেন। এটা একটা প্রবলেম। এটা ফেসবুকও আগেই করেছে, যাই হোক, এটা একটা প্রবলেম। তখন গুগল কি করলো, গুগল চিন্তা করলো যে মানুষকে তাহলে এটা থেকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেওয়া যায়, যাতে কেস কাটটা করা যায়, টাকা আদায় করা যায়? বললো যে ভাই, তুমি একটা এজেন্সি হও, আর তোমার ওন ব্র্যান্ড, তুমি নিজে নিজে অ্যাড রান করো। যদি তুমি এজেন্সি দিও, একটা বিজনেসের অ্যাড কি হয়, তুমি নিজে, তোমার ইনহাউস টিম আছে বা ফ্রিল্যান্সার আছে, তাদের দিয়ে তুমি অ্যাড রান করতে পারো, অ্যাজ ওয়েল এস তুমি এজেন্সিকে দিতে পারো তারা অ্যাড রান, তাই না? তো ভাই, তুমি যদি এজেন্সি হও, তোমাকে ভেরিফাই করতে হবে, তোমার কোম্পানির অ্যাড্রেস, ট্রেড লাইসেন্স নাম্বার, অমুক তমুক দিয়ে ভেরিফাই করো। যদি তুমি বিজনেস হও, তোমার কোম্পানির অ্যাড্রেস, ট্রেড লাইসেন্স নাম্বার, ব্র্যান্ডের নাম, লোগো, এইগুলো দিয়ে ভেরিফাই। এখন এইটা ওরা কি জন্য এটা করেছে, ওই টাকাটা যাতে মার না খায়। কিন্তু এই জিনিসটা যদি এমনিতে বলতো, কেউ করতো না। সে সুন্দর একটা ভ্যালু অ্যাড করলো। এখন সবাই করে, কি করলো, যে ভাই আমাদের অ্যাড এর এখন চেঞ্জ হয়েছে, অ্যাড এর পরিবর্তে এখানে স্পন্সর, এখানে তুমি যদি বিজনেস ভেরিফাই করো, তোমার বিজনেসের লোগোটা যাবে, তোমার একটা দেখতে ভালো লাগবে, তোমার বিজনেসের ইয়াটা যাবে। এখন দেখেন এটা সবাই, তাই না? এখন জি। দেখেন সিআরওর ক্ষেত্রে, ওই যে 100 টাকা দিল, ওই যে স্ক্রিন ক্যাশে 100 টাকা দিচ্ছে, কারণ ও 25% কার্ড অ্যামাউন্ট হয়। বললো যে ভাই তুই 100 টাকা কমে পাবি, তুই শুধু তোর এই নাম, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট কর। তখন ইজিলি করে ফেলতেছে, একটা ভ্যালু অ্যাড করা হলো, তখন করে ফেলতেছে, তাই না? আপনি ইয়ারটাও পেয়ে গেলেন, এবং এরকম আর কি, এরকম ভ্যালু অ্যাড করে, এইগুলোকেই বলা হচ্ছে স্ট্র্যাটেজি। এটাও গুগলের স্ট্র্যাটেজি। গুগলের কিন্তু এই জিনিসটা না দেখালে আগের অ্যাড কি চলতো না? চলতো। এটা না করলো, কিন্তু গুগল দেখলো, ওদের রিসার্চ কিন্তু দেখতেও একটা ভালো লাগতেছে, ক্লায়েন্টদেরকে একটু ভ্যালু দেওয়া হলো, সুযোগে আমার রেভিনিউ গুলো মিস করতেছিলাম। এই থ্রেশহোল্ড, এখনো থ্রেশহোল্ড বিক্রি করতেছে, থ্রেশহোল্ড, কিন্তু এখন গুগল ধরতে পারবে। হয়তো বাংলাদেশে ধরতে পারতেছে না, কিন্তু অন্য দেশে তো ধরতে পারে, তাই না? যে ভাই তুমি ইয়ে করছো, তুমি আমার টাকা দাও, তোমার নামে কেস করবো, এই এই আছে পলিসি পড়ি দেখেন, তাই না? দ্যাটস ইট আর। জি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি এই দুটো একটু দিচ্ছি, কি কাইন্ডলি দেখবেন? স্ক্রিন শেয়ার দিতে দেখান। স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, দেন দেন, দেখি, আমরা সবাই দেখি জি। কি আছে দেখি। দেন দেখি, দাঁড়াতে যান। ঠিক আছে। হুম। এই দুইটাই, যে দুইটা আমি ওপেন করে রাখছি স্যার। হ্যাঁ এই যে একই প্রোডাক্ট, হ্যাঁ, 234 এই টাকা, প্রোডাক্টটা, একই ডেসক্রিপশন, এটা হচ্ছে যে কি, হ্যাঁ, একই 250 মার্চেন্ট বিক্রি করতেছে। কি আছে, আমি কোনো এটা ডিটেইলস কোন, পাইনি, পুঙ্খানুপুঙ্খ এটা কে বিক্রি করতেছে ভাই? করা। দারাজ তো দারাজ না, কোন মার্চেন্ট বিক্রি করতেছে? মার্চেন্টের নাম লাগবে। হ্যাঁ, মার্চেন্টের অ্যাড্রেসটা আছে এখানে দুইটা। আরেকটা দেখান তো, এটার একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে এখানে, ঢাকা নর্থ বনানী। হ্যাঁ, আর ওটা বিক্রি করতেছে কোথা থেকে? 250 টাকাটা দেন। জি, সেম সেম অ্যাড্রেস।
ডেলিভারি অ্যাড্রেস, কোথায় ডেলিভারি দিবে ওটার অ্যাড্রেস, ওটা মার্চেন্ট অ্যাড্রেস না। নিচে আসতে হবে, এটা নিচে আসেন, নিচে মার্চেন্ট হ্যাঁ, লেখা নিচে। থাকবে। সরি 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 সরি। কোনো সমস্যা নেই, সরির কিছু না। আচ্ছা দেখি উপরেই যান দেখি একটু। এখানে মার্চেন্ট হ্যাঁ, এটা হচ্ছে আহ, আচ্ছা এই প্রোডাক্টে যান ভাই, এই প্রোডাক্ট পেজটাতে যান তো এই যে একটু। লেখা আছে সোল্ড বাই বন্ড লেখা ছিল, আপনি নিচে যান, হ্যাঁ, একটু নিচে আসেন, কোথায় কোথায়? একটু ওয়েট করেন, এই যে ডান দিকে নেন, সোল্ড বাই বন্ড, বিওএনডি বন্ড, চ্যাট না, ওই যে এখানে এইটা এক চ্যাট না সোল্ড বাই আপনি, হ্যাঁ, আর হ্যাঁ আপনি ওইটা দেখি আরেকটাতে কোনটা যান। বেচতেছে মার্চেন্টস ডিফারেন্ট হবে। দেখি আর কি। এটা হচ্ছে আরেকজন, এটা সোল্ড বাই, হ্যাপি শপ। দেখছেন হ্যাপি তো? শপ, হ্যাপি শপ, হ্যাপি শপ, ডেফিনেটলি দুই কোম্পানি, দুই মার্চেন্ট। তো ডিফারেন্ট মার্চ। এইটা একই প্রোডাক্ট যদি ডিফারেন্ট মার্চেন্ট বেচে, যদি প্রাইস দিতে কোনো কনফিউশনের কিছু না, কিন্তু একই লোক দুইটা বেচলে জি। এটা তো আসলে স্যার ক্লায়েন্ট তো ভালো অংশ খেয়াল করে না, কিন্তু কি তো হয় না, ক্লায়েন্টরা ওটা খেয়াল করে না, কিন্তু ক্লায়েন্টরা এখানে তো হাজার হাজার একই প্রোডাক্ট ধরেন হাজার হাজার এই মার্চেন্ট বিক্রি করতেছে, ও হয়তো অত দেখে। আপনার যেটা পছন্দ আপনি সেটা নেন, এটা কনফিউশনের কিছু নেই। এই যে কনফিউশনের কারণে কিন্তু আমার ওই ক্লায়েন্ট যে চ্যাট করেন যে ভাই আমি অমুক জায়গায় কমে পাচ্ছি, তোমারটার কি লাভ, ওই চ্যাট করেন। না ভাই আপনি দালালের ক্লায়েন্টের মধ্যে তো কনফিউশন কি ভাই? ক্লায়েন্ট তো প্রাইস দেখবে, আবার রেটিংস দেখবে, অনলাইনে তো অনেক স্ক্যাম হয়, তো হ্যাঁ, অবভিয়াসলি রেটিংস দেখবে, যেটা আপনি রেটিংস আইফোন, ভালো ওইটাতে দেখবে। দালালের মধ্যে আইফোনের প্রাইস দেখলেও তো অনেক অনেক ডিফারেন্ট প্রাইস পাবেন, এক একটা মার্চেন্ট এক প্রাইস দিবে। এটাই আর কি। তাহলে কিন্তু স্যার সেম মার্চেন্ট ছিল না, আপনি কিন্তু বলেছিলেন সেম মার্চেন্ট। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে কথা হবে নাকি? ক্লাস কি খুব বেশি খারাপ লাগে? বস, ঠিক না না, আছে বস। we enjoyed lot. ভাই একটা কথা বলতে চাই, আপনি ভাইয়া মন খারাপ করেন না, আপনি যে ক্লাসের জোশ পাইতেছেন না, আমরা অনেকে আছি ডেডিকেটেড ভাবে ক্লাস করতেছি, ক্লাস দেখতেছি, যাক, মানে সিআর অনেক কিছু করার ইচ্ছা আছে, ঠিক তো আপনি মন দিয়ে পড়ান। দিন শেষে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, স্পেশালি হচ্ছে পেইড ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তাদের দিন শেষে সিআরওতে আসতেই হবে, নাহলে আপনার টিকে থাকায় দায় হয়ে যাবে, বা আরেকজনের থেকে আপনাকে একটু ভালো করতে হবে। দেখেন আপনি এটা সিম্পল হিসাব, এই বন্ধ করেন, আমরা একটা জিনিস বলার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন আর কি, মানে সিআরও কেন দরকার। ইয়া করেন, মানে কেটে দেন ভাই, কেটে দেন ভাই, ভাই ইয়াটা কেটে দেন। উনি বুঝতে পারছেন। স্ক্রিন শেয়ারিং সোহেল ভাই স্ক্রিন শেয়ারটা কেটে দেন। বস আপনি কি ই করে দেন। আচ্ছা আপনাকে ঠিক উনি যে আসলে আছে। কনফিউজ হয়ে গেছে বোঝা যাচ্ছে আর কি, হ্যাঁ, আচ্ছা আপনাকে একটা কেন জিনিস দেখ, কনফিউজ। ধরেন আপনাকে একটা লোক হায়ার করলো, মানে আপনার জেনেরিক নেম কিন্তু আপনি ইউআর এ গ্রোথ পার্টনার ওই বিজনেসে, আপনি ফ্রিল্যান্সার হন, আর একটা কোনো কোম্পানিতে জব করেন, অথবা আপনি আপনার নিজের কোম্পানি, তাহলে আপনি একজন কি হিসেবে কাজ করেন ভাই? অ্যাজ এ গ্রোথ পার্টনার হিসেবে কাজ করেন। তার মানে আপনি ওই বিজনেসের গ্রোথে হেল্প করেন, কোন পার্সপেক্টিভে? মার্কেটিং পার্সপেক্টিভে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার ধরেন গুগল অ্যাডস এক্সপার্ট আছে, আমি ধরে নিচ্ছি, আমি এই দুইটা নিয়ে বলছি, এবং আপনার সিআর এক্সপার্ট আছে, তাহলে এবং দুইটা জিনিস আপনি একই লোক এটা ইয়া করতে পারেন। সাধারণত সাধারণত মানে গুগলে মানে পেইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্লাস আপনি যদি সিওর এক্সপার্ট হন তাহলে আরো ভালো। কেন ভালো আমি বলি, ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল যে ভাই তুমি আমার এই ওয়েবসাইট হোস্টিং এর জন্য তুমি আমার অ্যাড রান করো, এটা আপনাকে কে বললো? ক্লায়েন্ট বললো। তার মানে আপনাকে হায়ার করেছে কি জন্য? শুধু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেওয়ার জন্য? এটা সে পারে। সাউন্ড করেন না বস, কথাগুলো শোনেন, কাজে দেবে। সে কি আপনাকে হায়ার করেছে শুধু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেওয়ার জন্য? যদি এটা মনে করে থাকেন তাহলে সেই দিন শেষ। আপনাকে সে
অ্যাজ এ গ্রোথ পার্টনার হিসেবে হায়ার করেছে। তার মানে তুমি শুধু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবা না, তুমি ক্যাম্পেইন ক্রিয়েট করবা, অপটিমাইজ করবা, অডিট করবা, ম্যানেজ করবা, দেন তুমি আমার সেল বাড়ায় দিবে, অথবা তুমি আমার লিড জেনারেট করে দিবে। যদি আপনি একজন গুগল অ্যাডস এক্সপার্ট, তাহলে হচ্ছে যে আপনি এখানেই সীমাবদ্ধ। তার মানে কি, আপনার কাজ হলো এখান থেকে ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ আপনি গুগল অ্যাডস দিলেন, তো ঠিক আছে, ভালো, মানে আপনি সুন্দর অ্যাড কপি লিখেছেন, হ্যাঁ, সুন্দর অ্যাড কপি লিখেছেন, মানে মোটামুটি সবকিছুই ঠিক আছে, তাই না? সুন্দর কন্টেন্ট বানাইছেন, সুন্দর অ্যাড কপি লিখেছেন, সবকিছুই ঠিক আছে, ক্লিক করে এইখান পর্যন্ত গেল। এখন প্রাথমিক পর্যায়ে আপনার যা যা থাকার দরকার, আমরা যেটা গুগল অ্যাডসে পড়াই, সেই জিনিসগুলো দেখলেন, হ্যাঁ ঠিক আছে, যে মোটামুটি হচ্ছে যে নেভিগেশন, পেজ স্পিড, লোড, ভ্যালু প্রপোজিশন, অমক তমক, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ এভরিথিং ঠিক আছে। এরপরেও তোমার হচ্ছে না, কারণ এই জায়গাটা আপনার হাত, যখন আপনি একজন গুগল অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আপনার হাত এই পর্যন্ত, এবং এখানে আপনি একটা ল্যান্ডিং পেজ চান, ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে ভাই আমার ল্যান্ডিং পেজটা এমন গেল গেল, কিন্তু তাই না, ল্যান্ডিং পেজ পর্যন্ত, এটা হচ্ছে আপনার হাত। কিন্তু যখন আপনি, তারপরেও ধরেন হচ্ছে না, যখন আপনি সিআর এক্সপার্ট হচ্ছেন, তখন হচ্ছে যে আপনার এখানে যেমন হাত আছে, তেমন এখানেও আপনার হাত আছে, আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন অ্যাজ এ সিআর এক্সপার্ট। তখনই আসলে একটা পূর্ণাঙ্গ গ্রোথে হেল্প করতে পারবেন আপনি। আদারওয়াইজ আপনি এই পর্যন্ত যাবেন, বলবেন যে ভাই আমি তো অ্যাড চালাচ্ছি, সবকিছু ঠিক আছে, ভাই আমার সিটিআরও ভালো, আমার কনভার্সন রেট তো ভালো, ভাই আমার ইমপ্রেশন ভালো, সিটিআর ভালো, ল্যান্ডিং পেজেও আসতেছে, কিন্তু আমার সেল হচ্ছে না, বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে। কোথা থেকে বাউন্স ব্যাক করতেছে? এই যখন অ্যানালাইসিস করতে যাবেন, কেন করতেছে, কোথায় কনফিউশন, কোথায় ইউজারদের ফ্রিকশন, তার কি স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, মানে আহ, যে যে আমরা এতক্ষণ যা পড়লাম বা হ্যাঁ এগুলো রিপিট নাই, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন, তখন কিন্তু একটা কমপ্লিট একটা প্যাকেজ হই, আর তখন আপনার ভ্যালুটা কিন্তু এমনিই বাড়ে, ঠিক না ভাই? লজিক্যালি ঠিক কিনা? এটা না ব্যাপারটা? সঠিক। জি ভাই। ঠিক। তাহলে বেঁচে থাকলে প্রচুর কথা হবে।